আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো। জি, মিস দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং। তো তোমাদের যদি মনে থাকে যে আমি তোমাদেরকে যখন অপারেশনস ম্যানেজমেন্ট শুরু করেছিলাম তখন তোমাদেরকে প্ল্যানিং সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম, যে বলেছিলাম যে আপনাদের অপারেশনস ম্যানেজমেন্টের আমরা স্টার্ট করি প্রথমে হচ্ছে ফোরকাস্টিংটা দিয়ে, যে আমরা ফোরকাস্ট করি ইনিশিয়ালি কিরকম এক্সপেক্টেড ডিমান্ড কোন সময়, যে এক্সপেক্টেড কিরকম সেলস হতে পারে কোন মাসে, সেইটার বেসিসে আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যান করি কিরকম ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগতে পারে সেটা অনুযায়ী বাজেটিং করি। এবং আমরা ফোরকাস্টিং করতে গিয়ে দেখেছিলাম যে তিন ধরনের ফোরকাস্টিং হতে পারে: লং, শর্ট আর মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টিং। তো এই যে ফোরকাস্টটা করছি আমরা, ফোরকাস্টটা তিন ধরনের ছিল। সেলস ফোরকাস্ট ছাড়াও আমরা আরো অনেক কিছু ফোরকাস্ট করতেছিলাম, এবং ওই ফোরকাস্টটা করে আমরা ওই অনুযায়ী প্ল্যানিংটা করি। তো এই ডিটেইল প্ল্যানিংটাকে আমরা বলি এগ্রিগেট প্ল্যানিং। আমরা আজকে আরেকটা চ্যাপ্টার দেখবো যেটা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং। সেটা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিংটার কাজ হচ্ছে আমরা যেই সেলস বা প্রোডাকশন প্ল্যানটা করতে যাচ্ছি ওই পরিমাণ ক্যাপাসিটি আমার আছে কিনা সেইটাকে ডিটারমাইন করা। যদি আমার ওই পরিমাণ ক্যাপাসিটি না থাকে আমি ক্যাপাসিটি কিভাবে অ্যাড করতে পারি বা আমি ক্যাপাসিটিকে কিভাবে শর্ট করতে পারি। মোট কথা আমার টার্গেট হচ্ছে আমার ডিমান্ড আর ক্যাপাসিটিটাকে আমার ব্যালেন্স করতে হবে। কারণ যদি ডিমান্ড বেশি থাকে আমার ক্যাপাসিটি কম থাকে তাহলে আমরা ডিমান্ড মিট করতে পারবো না। যদি আমরা প্রোডাক্টের ডিমান্ড মিট করতে না পারি তাহলে যেটা হবে আমার অর্গানাইজেশনের গুডউইল নষ্ট হবে, আমার অনেকগুলা পোটেনশিয়াল যে আমরা কাস্টমার তাদেরকে লুজ করব, এবং আমাদের আরো অনেক বিজনেস করার স্কোপ ছিল, অপরচুনিটি ছিল, যেটা আমরা লুজ করব। আর যদি ক্যাপাসিটি বেশি থাকে ডিমান্ড কম হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা শুধু শুধু অনেক বড় ক্যাপাসিটি মেনটেন করতেছি, যেটা মেনটেন করার জন্য কস্ট লাগবে ডেফিনেটলি। তো বড় ক্যাপাসিটি মেনটেন করতেছি তার মানে কি? বড় ক্যাপাসিটি মেনটেন করতেছি তার মানে হচ্ছে আমার প্রোডাকশন ফ্লোর আরো অনেক বেশি প্রোডাকশন করতে সক্ষম, আমার মেশিনারিজ আরো অনেক বেশি আছে, বা আমার লেবার আরো অনেক বেশি আছে, কিন্তু ওই পরিমাণ ডিমান্ড নাই। তো তাহলেও যেটা হবে আমাদের আলটিমেটলি লসই হবে, কারণ আমরা প্রচুর ইনভেস্ট করে এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করছি এবং এটা মেনটেন করার জন্য আমাদের অনেক কস্ট যাচ্ছে, কিন্তু সেই পরিমাণ ডিমান্ড নেই। সো আমাদের অলওয়েজ টার্গেট হচ্ছে কিভাবে এই ডিমান্ড এন্ড ক্যাপাসিটিটাকে ব্যালেন্স করা যায়। তো আমরা আজকে দেখব যেটা এগ্রিগেট প্ল্যানিং। এখানে হচ্ছে আমরা এই ডিমান্ড এন্ড ক্যাপাসিটিটাকে কিভাবে ব্যালেন্স করতে পারি সেটা দেখব এগ্রিগেট প্ল্যানিং এ। এগ্রিগেট প্ল্যানিংটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জ প্ল্যানিং দ্যাট টিপিক্যালি কভার্স দ্য টাইম হরিজন অফ 2 to 12 মান্থ। তো এটা আপ টু 18 মান্থ পর্যন্ত হতে পারে। তো এই প্ল্যানিংটা কত ধরনের হয়? লং টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিং, ইন্টারমিডিয়েট রেঞ্জ প্ল্যানিং। তো আমরা যখন ফোরকাস্টিংও দেখছিলাম, আমাদের যদি মনে থাকে লং টার্ম, শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট রেঞ্জ বিভিন্ন ফোরকাস্ট দেখছিলাম। সো এটার সাথে তোমরা মিল করে দেখতে পারো যে এটাও সেম, যে আমরা প্রথমে ফোরকাস্ট করব যে লং টার্ম ফোরকাস্ট গুলা, সেই অনুযায়ী আমরা লং টার্ম প্ল্যানিংটা করব। শর্ট টার্ম যে ফোরকাস্ট গুলা সেই অনুযায়ী আমরা শর্ট টার্ম ফোরকাস্ট গুলা করব। তো ফোরকাস্ট করবো দেন সেই অনুযায়ী প্ল্যানিং করব। তো দেখবা যে এই এক্সাম্পল গুলো মোটামুটি মিলেই যাচ্ছে। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যানিং। এখানে আমরা মেইনলি যেটা করে থাকি সেটা হচ্ছে আউটপুট, এমপ্লয়মেন্ট আর ফিনিশড গুডের ইনভেন্টরি কি হবে এই জিনিসগুলার নিয়ে প্ল্যান করি। তো কি পরিমাণ আউটপুট প্রোডাকশন হবে এই 2 to 12 মান্থ রেঞ্জে, কি পরিমাণ এমপ্লয়মেন্ট থাকবে, কতজন ওয়ার্কার আমরা রাখতে চাই, আর হচ্ছে ফিনিশড গুডের ইনভেন্টরি কিরকম হবে সেটা ডিটারমাইন করতে চাই। তো এখানে তাহলে যেটা হচ্ছে
আমরা মেইনলি আমাদের যেই ডিমান্ড আর ক্যাপাসিটিটাকে আছে এগুলাকে আমরা লাম্প করে দেখব যে কিভাবে ব্যালেন্স হচ্ছে কিনা ওভারঅল, যে আমরা যেই ডিমান্ডটা চিন্তা করতেছি, ফোরকাস্ট করতেছি যে এই পরিমাণ ডিমান্ড হতে পারে এবং এই পরিমাণ আমাদের ক্যাপাসিটি থাকতে পারে, তো এই ব্যালেন্সটা ঠিকঠাক মতন করতে চাচ্ছি আমরা এগ্রিগেট প্ল্যানিং এ। তো এই begins with a forecast of aggregate demand for intermediate range. So intermediate range আমরা আগে ফোরকাস্ট করি যে ডিমান্ড কিরকম হবে, দেন সেই অনুযায়ী আউটপুট লেভেল, এমপ্লয়মেন্ট কিরকম হবে এবং ফিনিশড গুডের ইনভেন্টরি কিরকম হবে সেটা ঠিক করি। আর এইটা পিরিয়ডিক্যালি আপডেট হয়, রোলিং প্ল্যানিং হরিজন বলি। সো পিরিয়ডিক্যালি আপডেট হয় মানে কি, ফর এক্সাম্পল আমি যদি নেক্সট 6 মাসের জন্য একটা এগ্রিগেট প্ল্যানিং করি যে প্রতি মান্থে আমাদের এই পরিমাণ আমরা ভাবতেছি আমাদের আউটপুট হবে, এমপ্লয়মেন্ট লেভেল হবে আর ফিনিশড গুড ইনভেন্টরি লেভেল হবে। এরপর একটা মাস যাওয়ার পরে আমরা পরের মাসটাকে ইনক্লুড করে নেব। ফর এক্সাম্পল যদি আমরা জানুয়ারি থেকে জুনের মধ্যে এই প্ল্যানটা করি, তো জানুয়ারিটা যাওয়ার পর আমরা জুলাইকে ইনক্লুড করে নিব, ফেব্রুয়ারিতে যাওয়ার পর আমরা আগস্টকে ইনক্লুড করে নিব, এভাবে রোলিং বেসিসে আমরা একটা একটা করে মান্থ অ্যাড করতে থাকবো। সো এটা অলওয়েজ ধরো ফর এক্সাম্পল একটা 6 মান্থের প্ল্যানিং হবে, যেটাকে আমরা বলি রোলিং প্ল্যানিং হরিজন। তো এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে, আমি দেখছি টার্ম ফাইনালে যে কেন এগ্রিগেট প্ল্যানিং কে রোলিং প্ল্যানিং হরিজন বলা হয়। তো এইটা তাহলে এইভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। আর তোমাদেরকে অলরেডি আমি অপারেশনস ম্যানেজমেন্টের 2টা বই তোমাদের সাথে শেয়ার করছি, যেখান থেকে মেইনলি এই চ্যাপ্টারগুলো কভার করা হচ্ছে। তো তোমরা ওই বই থেকে থিওরির পার্টটা আরেকটু বড় করে পাবা এবং ওখানে তোমরা এক্সাম্পল গুলাও পাবা, যেগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতেছি। তো তাহলে এগ্রিগেট প্ল্যানিং এর পারপাস অ্যান্ড স্কোপটা কি, ব্যালেন্সিং ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটি, যেটা তোমাদেরকে বললাম অলরেডি। আর এই ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটিটা কনসার্নস হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড টাইমিং অফ এক্সপেক্টেড ডিমান্ড। তো এই যে ডিমান্ডটা কোনো একটা প্রোডাক্টের, সেটার কোয়ান্টিটিটা বা টাইমিংটা বিভিন্ন সময় ভ্যারি করতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে। সো ওই অনুযায়ী তাহলে আমাদেরকে ক্যাপাসিটিটাকেও অ্যাডজাস্ট করতে পারতে হবে। তো কিভাবে এটা করব আমরা দেখি। ইনপুটস টু এগ্রিগেট প্ল্যানিং হচ্ছে available resources over the planning period must be known. A forecast of expected demand must be available. আচ্ছা, সো এগ্রিগেট প্ল্যানটা করার জন্য আমার 2টা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে অ্যাভেলেবল রিসোর্স ওভার দ্য প্ল্যানিং হরিজন। সো রিসোর্সের মধ্যে কি কি থাকে, রিসোর্সের মধ্যে মেইনলি থাকে আমাদের লেবার আর হচ্ছে আমাদের যে মেশিনারিজ গুলো, ক্যাপাসিটি মেশিনারিজের সেটা। আর আমাদের জানা লাগবে যে এক্সপেক্টেড ডিমান্ড কি ওই পিরিয়ডের জন্য, এবং সেটার আউটপুট হচ্ছে প্রোডাকশন প্ল্যান। সো এই ইনফরমেশন গুলো থেকে আমরা প্রোডাকশন প্ল্যান করব বা আউটপুটটা প্ল্যান করব। সো ইনপুট আর আউটপুট কি এগ্রিগেট প্ল্যানিং এর, সেটা আমরা জেনে ফেললাম। এখন আমরা দেখব ডিমান্ড অপশন আর ক্যাপাসিটি অপশন। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা ব্যালেন্স করতে চাচ্ছি ডিমান্ড আর ক্যাপাসিটিটাকে। সো আমাদের কিছু অপশন থাকতে হবে যেটা দিয়ে আমরা ডিমান্ডটাকে বাড়াতে বা কমাতে পারি, অথবা ক্যাপাসিটিটাকে বাড়াতে বা কমাতে পারি। সো এই দুইটাকে যদি আমরা বাড়াতে বা কমাতে পারি, তাহলেই আমরা কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে এটাকে ব্যালেন্স করতে পারবো। সো কি কি অপশন আছে আমাদের কাছে ডিমান্ডকে ভ্যারি করানোর, আর কি কি অপশন আছে আমাদের কাছে ক্যাপাসিটিটাকে ভ্যারি করানোর, সেটা একটু দেখে নিই। ডিমান্ডকে কিভাবে আমরা ভ্যারি করতে পারি, একটা অপশন হতে পারে প্রাইসিং, শিফট ডিমান্ড ফ্রম পিক পিরিয়ডস টু অফ পিক পিরিয়ড। তো পিক পিরিয়ডে যখন কোনো একটা প্রোডাক্টের ডিমান্ডটা অনেক বেশি থাকে, আমরা ওই সময় প্রোডাক্টটার প্রাইসিং যদি হাই রাখি এবং অফ পিক পিরিয়ডে যদি লো করে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে পিক পিরিয়ড থেকে অফ পিক পিরিয়ডে ডিমান্ডটা শিফট করে গেছে।
তো এটা কি কি প্রোডাক্টের জন্য হতে পারে? তোমরা কি দেখো যে অফ পিক পিরিয়ডে কখনো প্রোডাক্টের সেল দেওয়া হচ্ছে? কে কে আসো? ম্যাম, উইন্টার শপিং এ সাধারণত দেখা যায় যে সিজন চেঞ্জ হওয়ার সময় তখন হচ্ছে লাস্টে হচ্ছে একটা অফার দিয়ে হচ্ছে মানে প্রাইসিংটা কমায় দেয়। এক্স্যাক্টলি, সো এটা উইন্টার সিজনে একটা হতে পারে যে উইন্টারের সময় উইন্টারের ক্লদিং গুলা থাকে, এবং উইন্টার যখন শেষ হয়ে যায় উইন্টার ক্লদিংটা ওরা হচ্ছে সেলে দিয়ে দেয়, তখন ওরা কম দামে তখন মানুষজন কিনে নিতে পারে। সো তাদের যে উইন্টার কালেকশনটা তখন তারা এইভাবে পুরা শেষ করে দিতে পারে। একইভাবে অনেক সময় উইন্টার সিজনে সামারের সেল দেওয়া হয়, যে ওভার দ্য পিরিয়ড ধরে সারা বছর ধরে তারা যত তাদের কালেকশন ছিল, ঈদ কালেকশন থেকে শুরু করে এভরিথিং যেগুলো সোল্ড আউট হয় নাই, তো এগুলো তারা উইন্টারের দিকে এসে সেল প্রাইসে দিয়ে দেয়। তখনও ডিমান্ডটা অফ পিক পিরিয়ডে শিফট হয়ে যায়। অনেকেই হয়তো পিক পিরিয়ডে যেরকম প্রাইসিং থাকে সেটাতে অ্যাফোর্ড করতে পারে না। সো এই ক্ষেত্রে যেটা হয় যে মোটামুটি বিভিন্ন পিরিয়ডে এই প্রোডাক্টের ডিমান্ডের ইউনিফর্মিটিটা মেনটেন করা যায়। এছাড়াও হতে পারে যে আহ, বিভিন্নভাবে প্রমোশন করে আহ, তারা হচ্ছে অফ পিক পিরিয়ডে ডিমান্ডটাকে শিফট করে নিতে পারে। পিক পিরিয়ডে তো ডিমান্ড থাকবেই, সো অফ পিক পিরিয়ডে কিভাবে আমরা ডিমান্ডটাকে ইনক্রিজ করতে পারি? সো বিভিন্ন প্রমোশনাল অফার থাকতে পারে, যেমন ডিসকাউন্ট থাকতে পারে, সাথে কোনো কিছু ফ্রি দিতে পারে। তো এরকম বিভিন্ন কিছু করে তারা প্রোডাক্টের ডিমান্ডটাকে অন্য সময়ের দিকে শিফট করে নিয়ে যেতে পারে। এছাড়াও যেটা হতে পারে যে ব্যাক অর্ডার হতে পারে, যে আমরা একটা পিরিয়ডে প্রোডাক্টটার ডিমান্ড গুলা বা অর্ডারটা নিব বা ডেলিভার করব লেটার পিরিয়ডে যে। তো এটা অনেক সময় সাকসেসফুল নাও হতে পারে, কারণ সব ধরনের প্রোডাক্ট এরকম ব্যাক অর্ডার করা যায় না, যে আমি এক পিরিয়ড আগে যে অর্ডার দিলাম। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা আগে থেকে জানতে পারতেছি এইরকম ডিমান্ড হবে এবং ওইভাবে ওইটার ডেলিভারি দিতে পারতেছি, তো আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা জানতে পারতেছি। আরেকটা হতে পারে কি নিউ ডিমান্ড, ক্রিয়েটিং নিউ ডিমান্ড অ্যাট অফ পিক টাইম। সো প্রোডাক্টটার কোনো একটা নতুন ডিমান্ড যদি আমরা ক্রিয়েট করতে পারি অফ পিক পিরিয়ডের জন্য, সেক্ষেত্রে আহ, এই প্রোডাক্টটা ইউজফুল থাকতেছে অফ পিক পিরিয়ডে, সেক্ষেত্রেও এটা একটা আমাদের ডিমান্ড অপশন হতে পারে। সো এই অপশনগুলো ইউজ করে আমরা এই প্রোডাক্টের ডিমান্ডটাকে কিছুটা হয়তো কন্ট্রোল করতে পারি বা ভ্যারি করতে পারি। এরপর দেখবো আমরা ক্যাপাসিটি অপশনস। ক্যাপাসিটিকে কিভাবে আমরা ভ্যারি করতে পারি? এক নম্বর হচ্ছে হায়ারিং অ্যান্ড লে অফ ওয়ার্কার্স। তো যদি আমার ডিমান্ডটা ভ্যারি করতে থাকে বিভিন্ন পিরিয়ডে, তো যখন ডিমান্ড বেড়ে যাবে তখন আমরা নতুন ওয়ার্কার হায়ার করব, যখন ডিমান্ড কমে যাবে তখন আমাদের প্রোডাকশন কম করতে হবে, তখন আমরা ওয়ার্কার লে অফ করে দিব। তো এইটা হচ্ছে একটা পলিসি, বাট মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে লেবার যে অর্গানাইজেশনগুলো এই হায়ারিং লে অফ ওয়ার্কারটা অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে অর্গানাইজেশন গুলোকে যেটা করতে হয় তারা হচ্ছে যে ডিফারেন্ট কোনো হয়তো ক্যাপাসিটি অপশনের দিকে গেল, কারণ এই বারবার ওয়ার্কারদেরকে এক মাসের জন্য হায়ার করা, লে অফ করা, এটার একটা সিভিয়ার ইম্প্যাক্ট থাকে। তো যে কোনো একটা স্কিল্ড ওয়ার্কারই এটা পছন্দ করবে না যে আমাকে একটা অর্গানাইজেশন এক মাসের জন্য নিল আবার তার পরের মাসেই ছাঁটাই করে দিল। তো এটা ছাড়া তাহলে আর কি কি অপশন হতে পারে? ওভার টাইম বা স্ল্যাক টাইম। তো ওয়ার্কফোর্স আমার যা ছিল তাই থাকতেছে, কিন্তু কি হবে যদি আমার বেশি প্রোডাকশন দরকার হয়, যদি আমার ডিমান্ড বেড়ে যায়, তাহলে সেই ওয়ার্কাররাই ওভারটাইম করবে। অথবা ফ্ল্যাগ টাইম বলতে বোঝাচ্ছি যে এমন হতে পারে যে যদি তাদের ওয়ার্ক রিকোয়ারমেন্ট কম হয় তখন তারা হচ্ছে ওই কম আওয়ারে কাজ করবে। তো এটার এফেক্টটা হচ্ছে লেস সিভিয়ার, এবং কারণ আমরা সেম লেভেল অফ ওয়ার্কফোর্স মেনটেন করতে পারতেছি। এছাড়াও আর কি হতে পারে অপশন? পার্ট টাইম ওয়ার্কার থাকতে পারে। আহ যখন বিভিন্ন সিজনালিটি থাকবে আমাদের ডিমান্ডে, যেমন ফর এক্সাম্পল ঈদের সময় অথবা
ইউরোপ আমেরিকাতে ক্রিসমাসের সময় যখন অনেক তাদের শপিং বেড়ে যায়, তখন অনেক সময়ই স্টোরগুলাতে বিভিন্ন হচ্ছে স্টোর ম্যানেজার বা ক্যাশিয়ার এদেরকে নিয়োগ দেওয়া হয় পার্ট টাইম বেসিসে, যখন যখন তাদের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। কিন্তু এইসব কাজগুলা মেইনলি যেসব ওয়ার্কের জন্য লো জব স্কিল দরকার এদের জন্য পাওয়া যায়, কারণ একটা হাই স্কিল ওয়ালা যে ওয়ার্কার সে কখনোই আহ এরকম পার্ট টাইম ওয়ার্কের জন্য অ্যাভেলেবল থাকবে না। এবং তারা হচ্ছে এইসব হায়ারিং অ্যান্ড লে অফ পলিসিও যাদের থাকবে সেসব জায়গায় কাজ করতে আগ্রহী হবে না। তারা মোর হচ্ছে সাস্টেইনেবল যেসব ওয়ার্ক গুলা সেইগুলাতে তারা কাজ করতে মোর ইন্টারেস্টেড থাকবে। সো পার্ট টাইম ওয়ার্কার ইউজ করেও অনেক সময় এই ক্যাপাসিটিটাকে বাড়ানো বা কমানো যেতে পারে। আরেকটা কি, ইনভেন্টরি করা। তো আমাদের যখন ডিমান্ড কম থাকতেছে তখন আমরা যতটুকু সেল করতে পারতেছি বাকিগুলোকে ইনভেন্টরিতে রেখে দিচ্ছি, এবং আলটিমেটলি আহ, যখন আমাদের ডিমান্ডটা বেশি হচ্ছে সেই ইনভেন্টরি থেকেই আমরা সাপ্লাই দিচ্ছি। তাহলে যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক ফোর্স নিয়ে কোনো কাজ করতে হচ্ছে না, মোর আমরা হচ্ছে আহ এখানে আউটপুটটা বা প্রোডাক্টটাকে ভ্যারি করাচ্ছি। কিন্তু ইনভেন্টরি রেখে দেওয়ারও কিছু ল্যাকিংস আছে, এটারও কিছু ব্যাড ইফেক্ট আছে। যেমন এই প্রোডাক্টটাকে আমরা যতদিন ধরে রেখে দিচ্ছি ইনভেন্টরিতে সেটাকে ঠিক মতো মেনটেন করার ব্যাপার আছে, এটার ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ডের একটা ব্যাপার আছে, এবং সেটা আলটিমেটলি পুরো সময় ভালো থাকতেছে কিনা সেটার ব্যাপার আছে। তো অনেক সময় হতে পারে যে আহ, সেটা যে যতদিন আমরা ভাবতেছি ইনভেন্টরিতে রেখে কাজ চালাবো ততদিন ভালো নাও থাকতে পারে, পেরিশেবল গুড হতে পারে। তো সেসব ক্ষেত্রে ইনভেন্টরিটা কাজ করবে না। এছাড়া লাস্ট আরেকটা ক্যাপাসিটি অপশন হতে পারে যেটা হচ্ছে সাব কন্ট্রাক্টিং। সো আমাদের যখন আমরা হয়তো কনস্ট্যান্ট একটা লো ক্যাপাসিটি মেনটেন করব, বাট আমাদের যখন হায়ার ক্যাপাসিটি দরকার হবে তখন আমরা কোথাও থেকে টেম্পোরারি ক্যাপাসিটি ইউজ করব, যে আমরা কোনো একটা অর্গানাইজেশন থেকে টেম্পোরারি এই কাজটা করায় নিয়ে আসতেছি, এটাকে বলি আমরা সাব কন্ট্রাক্টিং। সো এই 5টা অপশন হচ্ছে ক্যাপাসিটির জন্য। তো এখন যদি জিজ্ঞেস করো যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, তো এই ডিমান্ড অপশন ক্যাপাসিটি অপশন গুলা থেকে প্রশ্ন আসতেই পারে, অথবা এটার পার্টিকুলার কোনো একটা বা দুইটা অপশন দিয়ে এগুলোর উপরে শর্ট নোট লিখতে বলা হতে পারে এক্সাম্পল সহ। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তাহলে আমরা যদি সামারি করি যে কিভাবে এগ্রিগেট প্ল্যানিংটা করা হয়, তো প্রথমে আমরা ডিটারমাইন করব ডিমান্ড ফর ইচ পিরিয়ড, যেটা আমরা ফোরকাস্টিং করে করব। ডিটারমাইন ক্যাপাসিটি ফর ইচ পিরিয়ড। তো আমরা ক্যাপাসিটিটা জানলাম, ডিমান্ডটা জানলাম, এখন আমরা দেখব যে ডিমান্ড আর ক্যাপাসিটিটা ব্যালেন্স হচ্ছে কিনা। সো আইডেন্টিফাই কোম্পানি অর ডিপার্টমেন্টাল পলিসিস। ডিপার্টমেন্টাল পলিসি কি তাদের এই ডিমান্ড ফ্লাকচুয়েশন বা ক্যাপাসিটি ফ্লাকচুয়েশনের জন্য সেটা দেখতে হবে, এবং ওই অনুযায়ী আমাদের বিভিন্ন অল্টারনেটিভ প্ল্যান ডেভেলপ করতে হবে, এবং তাদের প্রত্যেকটার জন্য কস্ট কিরকম আসতেছে সেটা বের করতে হবে, এবং সিলেক্ট দ্য ওয়ান দ্যাট বেস্ট স্যাটিসফাইজ দ্য অবজেক্টিভ। তো এটার এখন একটা এক্সাম্পল আমরা দেখবো, একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। তো এটা কিভাবে করা যায় দেখি। তো ফর এক্সাম্পল আমরা ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটি জানি, তো এখন আমাদের কোম্পানির পলিসি জানা দরকার। তো ফর এক্সাম্পল এই ক্যাপাসিটি অপশন থেকে 3টা অপশন আমার কোম্পানির পলিসির সাথে যায়, আর এই ডিমান্ড অপশন থেকে হয়তো 2টা অপশন আমার কোম্পানি পলিসির সাথে যায়। সো তাহলে এই যে 3টা আর 2টা অপশন পাচ্ছি সেগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করায় আমরা বিভিন্ন অল্টারনেটিভ প্ল্যান ডেভেলপ করতে পারি, যে আমরা কিভাবে আসলে ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটিটাকে একটু করে ফ্লাকচুয়েট করায় এই তাদের ব্যালেন্সটা করতে পারি। এবং প্রতিটা অপশনের জন্য তাহলে আমরা কস্টটা ক্যালকুলেট করে দেখবো, যদি আমরা এই প্ল্যানটা নিই, প্ল্যান A1 নিই তাহলে আমাদের কিরকম কস্ট আসতেছে, প্ল্যান 2 নিই তাহলে আমাদের কিরকম কস্ট আসতেছে। তো আলটিমেটলি দেন যেটা সবচেয়ে বেশি আহ, কম কস্টে এবং আমাদের কোম্পানির অবজেক্টিভকে স্যাটিসফাই করবে আমরা সেই প্ল্যানটাই চুজ করব।
আমাদের এই এগ্রিগেট প্ল্যানিং এর জন্য। তো তাহলে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাই। তো তোমাদের সাথে এরকম একটা এক্সেল শিট শেয়ার করা হয়েছে, টিমস গ্রুপে দেখবা। তো এখানে কি আছে, এখানে আমাদের কস্ট অফ 3 ডিফারেন্ট প্রোডাকশন প্ল্যান বের করতে হবে। তো আমাদেরকে এখানে কিছু ইনিশিয়াল কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো গ্রিন মার্ক করে দেওয়া আছে, এবং এই কোম্পানির পলিসির সাথে যায় এরকম 3টা প্ল্যান দেওয়া আছে। যেমন একটাতে হচ্ছে যে যতটুকু প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমরা এক্সাক্ট প্রোডাকশনে করব, এবং সেটার জন্য যদি ওয়ার্কফোর্স ভ্যারি করতে হয় করলাম। প্ল্যান 2 হচ্ছে ওয়ার্কফোর্স আমরা কনস্ট্যান্ট মেনটেন করব, কিন্তু ইনভেন্টরিটাকে আমরা ভ্যারি করব, এবং স্টক আউট হলে হবে, কোনো সমস্যা নাই। প্রোডাকশন বা ডিমান্ডটা আমাদের সব সময় মিট করতে হবে এমন না, ঠিক আছে। আর থার্ড প্ল্যান হচ্ছে কনস্ট্যান্ট একটা লো ওয়ার্কফোর্স মেনটেন করব, বাট আমাদের যদি এক্সট্রা এডিশনাল ডিমান্ড লাগে তাহলে আমরা হচ্ছে সাব কন্ট্রাক্ট করে সেই ডিমান্ডটাকে মিট করব। তো তাহলে আমাদের এই ইনফরমেশন গুলা দেওয়া আছে এখানে। বিগিনিং ইনভেন্টরি বলা আছে জানুয়ারি মাসের, আর আমরা এখানে প্ল্যান করতেছি জানুয়ারি টু জুনের জন্য। ডিমান্ড ফোরকাস্ট দেওয়া আছে সবগুলা মাসের জন্য, আর ওয়ার্কিং ডেজ পার মান্থটা দেওয়া আছে। আচ্ছা, আর কি কি দেওয়া আছে? প্রতিটা ইউনিট প্রোডাকশনের জন্য কত আওয়ার লাগে সেটা দেওয়া আছে, 5 আওয়ার পার ইউনিট, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয় এটা বলা আছে। তো এরকম ছোটখাটো কিছু ইনফরমেশন দেওয়া আছে, ছোটখাটো কিছু কস্ট দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের 3টা ডিফারেন্ট প্ল্যানের জন্য কিরকম কস্ট হচ্ছে সেইটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা তাহলে শীট 2-তে চলে যাই। এইখানে ডিটেইল ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, এবং যে গ্রিন মার্ক করা সেলগুলা এইসব ইনফরমেশন গুলা তোমাদের গিভেন থাকবে। তো এই ধরনের প্রবলেম যদি তোমাদেরকে পরীক্ষায় দিই, তো কিছু ডেটা গিভেন থাকবে, এবং সেখান থেকে তোমাদের এরকম ছোট ছোট আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা থেকে তোমাদের টোটাল কস্টটা ক্যালকুলেট করতে হবে। সো তাহলে আমরা টোটাল কস্টটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখি। সো ইনিশিয়াল এই যে টেবিলটা, এইটা কিভাবে আমরা করতে পারি সেটা দেখি। এটা আগে বের করে নিতে হবে, দেন সেখান থেকে আমরা প্ল্যান 1, 2 আর 3 এর জন্য কস্টটা ক্যালকুলেট করতে পারবো। তো প্রথমেই হচ্ছে জানুয়ারির বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, ডিমান্ড ফোরকাস্ট দেওয়া আছে, আর বলতেছে যে সেফটি স্টক মেনটেন করতে চাই 0.25 মাল্টিপ্লাইড বাই ডিমান্ড। তো ডিমান্ডকে 0.25 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব সেফটি স্টকের ভ্যালুটা। তো তাহলে প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত? প্রোডাকশন রিকোয়ারমেন্ট হচ্ছে, দেখো এখানে সূত্র বলে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা বুঝে যেতে পারবা। তো আমাদের ডিমান্ড ফোরকাস্ট প্লাস হচ্ছে সেফটি স্টক মাইনাস বিগিনিং ইনভেন্টরি। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত হবে। তো যেটাই আমরা পাচ্ছি সেফটি স্টক, সেটাই আমাদের এন্ডিং ইনভেন্টরি হিসেবে রাখতে চাই। সো প্রতিটা মান্থের জন্যই দেখবা যে যেটাই তোমার সেফটি স্টক সেটাই হচ্ছে আমাদের ওই মাসের এন্ডিং ইনভেন্টরি এবং পরের মাসের বিগিনিং ইনভেন্টরি। সো তাহলে আমরা প্রোডাকশন রিকোয়ারমেন্টটা পেয়ে গেলাম প্রতি মাসের জন্য, আর ওয়ার্কিং ডেজ পার মান্থ এটা তো দেওয়াই আছে। তো এখান থেকে আমরা প্রথম টেবিলটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং এই জানুয়ারি টু জুনের মধ্যে কতদিন টোটাল কাজ হচ্ছে এবং টোটাল কত প্রোডাকশন রিকোয়ারমেন্ট হচ্ছে এটাও বের করে ফেলতে পারবো। তো তোমরা, আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পারতেছো কিনা, বা কোনো ইস্যু থাকলে প্রথম টেবিলটা নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো।
তো হোপফুলি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি প্ল্যান 1-এ চলে যাচ্ছি। তো প্রথম টেবিলটার ইনফরমেশন গুলো আমাদের পরবর্তী প্ল্যান গুলাতে কাজে লাগবে। তাহলে আমরা দেখি আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। তো প্রথমেই আসতেছে প্রোডাকশন রিকোয়ারমেন্ট। এটা আমাদের জানতে হবে। প্রোডাকশন রিকোয়ারমেন্টটা কোথা থেকে পাবো, কেউ বলতে পারবা? এটাতে গ্রিন মার্ক করা নাই, তো এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে পারবো? ম্যাম টেবিল 1 যেটা করলাম ওইখানে বের করছিলাম না আমরা। এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপর হচ্ছে আমাদের জানা দরকার টোটাল টাইম রিকোয়ার্ড। সো প্রোডাকশন রিকোয়ারমেন্ট পেলাম, টোটাল টাইম রিকোয়ার্ডের এখানে দেওয়া আছে 5 আওয়ার্স পার ইউনিট। সো প্রতি ইউনিটের জন্য 5 আওয়ার করে লাগে। সো টোটাল কত আওয়ার লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো এই প্রোডাকশন রিকোয়ারমেন্টকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে বের হয়ে যাবে। তো এরপর হচ্ছে ওয়ার্কিং ডেজ পার মান্থ, এটা অলরেডি গিভেন। তাহলে আমার এখান থেকে জানা লাগবে অ্যাভেলেবল আওয়ার পার মান্থ পার ওয়ার্কার। সো প্রতিজন ওয়ার্কার কত ঘন্টা করে পাচ্ছে পার মান্থে। আর আমরা জানি অলরেডি যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। তো এটা আমরা কিভাবে বের করতেছি? এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডে হচ্ছে 22 দিন, এবং সেটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এই অ্যাভেলেবল আওয়ার পার মান্থ পার ওয়ার্কার। তো প্রতিজন ওয়ার্কার এই 176 আওয়ার করে পাচ্ছে প্রতি মাসে। তো তাহলে আমাদের ওয়ার্কার কতজন লাগবে? ওয়ার্কার লাগবে আমাদের এই যে টোটাল আওয়ার যত লাগতেছে সেইটাকে যদি আমরা এই 176 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্কার রিকোয়ার্ড, এবং এটার যে ভ্যালুটা সেটাকে আমরা রাউন্ড আপ করে দিব। এটা যদি ফ্র্যাকশনাল ভ্যালু আসে তাহলে আমরা রাউন্ড আপ করে দিব এবং হোল ইউনিট নিব, কারণ ওয়ার্কারের নাম্বার তো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে না। তো যেহেতু এটা জানুয়ারি মাস, প্রথম মাসে আমরা এইটাকেই স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিব যে এতজন ওয়ার্কার লাগতেছে। তো তাহলে আহ, কোনো নিউ ওয়ার্কার হায়ার হয় নাই, হায়ারিং কস্ট, লে অফ হয় নাই। সো এগুলাকে আমরা 0 ধরে নিব প্রথম মাসের জন্য অলওয়েজ। এরপরে তাহলে স্ট্রিট টাইম কস্টটা হচ্ছে এই প্রোডাকশনের জন্য তাহলে টোটাল কত কস্ট পড়তেছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার লাগতেছে 53। প্রতিজন ওয়ার্কার কাজ করে এত ঘন্টা করে। সো তাহলে এইটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব স্ট্রিট টাইম কস্ট। সো আওয়ারের বেসিসে এই প্রতি মান্থে ওয়ার্কারদেরকে কত দেওয়া লাগতেছে সেই কস্টটা পেয়ে যাব। তো একইভাবে আমরা এখন ফেব্রুয়ারি মাসে আসি। ফেব্রুয়ারি মাসের প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমরা টেবিল 1 থেকে জানি। 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব টোটাল টাইম রিকোয়ার্ড। ওয়ার্কিং ডেজ পার মান্থ অলরেডি জানি। তো অ্যাভেলেবল আওয়ার্স পার মান্থ পার ওয়ার্কার সেটা আমরা বের করতে পারবো এই 19কে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি। এরপর আমরা ফেব্রুয়ারি মাসের ওয়ার্কার রিকোয়ার্ড বের করতে পারবো এই টোটাল যে টাইম রিকোয়ার্ড সেটাকে অ্যাভেলেবল আওয়ার পার মান্থ পার ওয়ার্কার দিয়ে যদি ডিভাইড করে দেই, ডিভাইড করে রাউন্ড আপ করব। তো তাহলে কি হচ্ছে, জানুয়ারি মাসে আমার ওয়ার্কার লাগতেছিল 53, ফেব্রুয়ারি মাসে আমার ওয়ার্কার লাগতেছে এই প্রোডাকশন রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য 47। তো তাহলে আমার লে অফ করতে হবে 6 জন, এবং প্রতিজন ওয়ার্কারকে লে অফ করার জন্য আমার যে কস্ট লাগে এক্সট্রা সেটা হচ্ছে $250। মাল্টিপ্লাই করে আমরা পেয়ে গেলাম। তো এরপরে স্ট্রিট টাইম কস্টটা যদি দেখি, স্ট্রিট টাইম কস্টটা আসতেছে কতক্ষণ কাজ করতেছে একজন ওয়ার্কার আর টোটাল কতজন ওয়ার্কার আছে সেটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা স্ট্রিট টাইম কস্ট পেয়ে যাব। তো একইভাবে আমরা মার্চের জন্য এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করব। মার্চে ওয়ার্কার রিকোয়ার্ড আরো কমে গেল, তো তাহলে আমাদের আরো ওয়ার্কার লে অফ করতে হবে। এরপর এপ্রিলে যেও আমাদের ওয়ার্কার রিকোয়ার্ড কমে গেল, সো আরো ওয়ার্কার লে অফ করতে হচ্ছে। এরপর মে মাসে যে আমাদের ওয়ার্কার রিকোয়ার্ডটা বেড়ে গেল।
তো বেড়ে যেহেতু গেল, সো তাহলে আমাদেরকে নিউ ওয়ার্কার হায়ার করতে হবে। তো হায়ারিং একটা কস্ট আছে। সো হায়ারিং কস্ট পার ওয়ার্কার কত সেটা অলরেডি বলে দেওয়া আছে। তো সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তো তা যেহেতু আমরা হায়ার করছি, সো এই মাসে কোনো লে অফ নাই। একইভাবে জুনের জন্য আমরা টোটাল ওয়ার্কার রিকোয়ারটা বের করলাম। জুন মাসেও আমাদের ওয়ার্কার রিকোয়ারমেন্ট বেড়ে গেল, সো হায়ার করতেছি, হায়ারিং কস্ট ক্যালকুলেট করে ফেলতে পারবো। এবং এখানেও আমাদের কোনো লে অফ নাই। তো তাহলে টোটাল হায়ারিং কস্ট কত আসলো, টোটাল লে অফ কস্ট কত আসলো, আর টোটাল স্ট্রেট টাইম কস্ট কত আসলো, সেটা আমরা টোটাল কস্ট বের করে ফেলতে পারলাম। যদি আমরা প্ল্যান 1 এক্সিকিউট করতে চাই পরবর্তী 6 মাসের জন্য, তাহলে আমাদের টোটাল কস্ট কত পড়বে সেটা আমরা বের করে ফেলতে পারলাম এগ্রিগেট প্ল্যানিং এর জন্য। তো এইটা কি বোঝা গেছে প্ল্যান 1টা কিভাবে এক্সিকিউট করলাম? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে করতে পারো। ম্যাম স্ট্রেট টাইম কস্টটা কিভাবে আসলে আবার বলবেন? শিওর। স্ট্রেট টাইম কস্টটা হচ্ছে একজন ওয়ার্কার প্রতি মাসে পাচ্ছে 176 আওয়ার করে। সো একজন ওয়ার্কার এত আওয়ার পাচ্ছে, আর টোটাল ওয়ার্কার লাগতেছে আমার 53 জন। সো এই ভ্যালু দুইটাকে মাল্টিপ্লাই করে, আর যেহেতু প্রতি আওয়ার ওয়ার্কের জন্য $4 করে লাগে, সো এই দুইটা ভ্যালুর সাথে 4 মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি। তো প্রতি মাসের জন্য এটা ভ্যারি করতেছে এবং ওভাবেই ক্যালকুলেট করতেছি। বোঝা গেছে? ইয়েস ম্যাম, বুঝছি। আর কি কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন আছে? কোনো কিছু রিপিট করতে হলেও বলতে পারো, সমস্যা নেই, যদি একবারে না বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমি প্ল্যান 2 তে চলে যাচ্ছি। আর তোমাদের আহ প্রতিটা সেলেই দেখবা যে সূত্রগুলো দেওয়া আছে অলরেডি, সো তোমরা সেখান থেকেও লিঙ্ক করে বুঝে নিতে পারবা যে কিসের সাথে কি মাল্টিপ্লাই করতেছে। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসি প্ল্যান 2 তে। প্ল্যান 2 তেও আমাদের গিভেন যে ইনফরমেশন গুলা সেটাতে গ্রিন মার্ক করে দেওয়া আছে। তো বাকিগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এই প্ল্যানটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স, ভ্যারি ইনভেন্টরি অ্যান্ড স্টক আউট। সো ইনভেন্টরি ভ্যারি করবে, স্টক আউটও হয়ে যেতে পারে, যত ডিমান্ড সেটা ফুলফিল করতেছি না, কিন্তু আমরা ওয়ার্কফোর্স সবসময় কনস্ট্যান্ট রাখবো। এর আগেরটাতে কি হয়েছিল, এক্স্যাক্ট প্রোডাকশন করব, ওয়ার্কফোর্স ভ্যারি করব, বাট এখন ওয়ার্কফোর্সকে কনস্ট্যান্ট রাখবো। কনস্ট্যান্ট কত, এভারেজ নাম্বার অফ একটা 40। তো 40 জন ওয়ার্কার অলওয়েজ আমরা মেনটেন করব। তো এই ভ্যালুটা দেওয়া থাকবে তোমাদেরকে যদি প্ল্যান 2 করতে বলা হয়। তো তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, এই ওয়ার্কফোর্সটা কনস্ট্যান্ট রেখে যদি ইনভেন্টরিটা ভ্যারি করে, তাহলে টোটাল কস্ট কত আসতেছে সেটা বের করতে হবে। তো দেখি তাহলে আমরা এটা কিভাবে করা যায়। বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, আমরা অলরেডি দেখছিলাম। ওয়ার্কিং ডেজ পার মান্থ দেওয়া আছে। তো ওয়ার্কিং ডেজ পার মান্থ যদি দেওয়া থাকে, অ্যাভেইলেবল আওয়ার পার মান্থ সেটা আমরা বের করতে পারবো কিভাবে। প্রতি মান্থে 22 দিন কাজ হয়, প্রতি মান্থে বলতে জানুয়ারি মাসে 22 দিন কাজ হয়, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয়। আর আমাদের ওয়ার্ক ফোর্স হচ্ছে 40 জন। সো 40 জন ওয়ার্কার 22 দিনে 8 ঘন্টা করে কাজ করে। সো তাহলে টোটাল অ্যাভেলেবল আওয়ারটা আমরা মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম। এরপরে তাহলে যদি এতজন ওয়ার্কফোর্স থাকে, 40 জন ওয়ার্কফোর্স, তাদের অ্যাভেলেবল আওয়ার যদি এটা হয়, অ্যাকচুয়াল প্রোডাকশন কত হবে? আমরা অলরেডি দেখছি যে প্রতি ইউনিট প্রোডাকশনের জন্য 5 আওয়ার করে লাগে। সো 5 দিয়ে ডিভাইড করে দিয়ে আমরা বের করে ফেললাম। ডিমান্ড ফোরকাস্ট ছিল 1800, এন্ডিং ইনভেন্টরিতে থাকতেছে 8। কেন? কারণ আমরা প্রোডাকশন করতে পারতেছি 1408 ইউনিট, আর আমাদের বিগিনিং ইনভেন্টরিতে ছিল 400 ইউনিট। সো তাহলে যদি এই 1800 সেল হয়ে যায়, তাহলে 8টা থেকে যাচ্ছে এন্ডিং ইনভেন্টরিতে। শর্টেজ কস্ট হচ্ছে $5 পার ইউনিট, আমাদের শর্টেজ পড়তেছে না। সেফটি স্টকের ভ্যালুগুলো হচ্ছে আমরা কোথা থেকে পাবো বলতে পারো?
ম্যাম টেবিল 1 এ মেবি ছিল সেফটি এক্স্যাক্টলি স্টক টেবিল আমাদের। 1-এ আমরা এটা ক্যালকুলেট করছিলাম, সেফটি স্টকের ভ্যালুটা ছিল 0.25 মাল্টিপ্লাইড বাই ডিমান্ড। মিস ডিমান্ডের 25% ছিল। হ্যাঁ, তো সেফটি স্টকের ভ্যালুটা আমরা ওখান থেকেই বসায় দিতে পারবো। ইউনিট কি তাহলে এক্সেস থাকতেছে? এক্সেস থাকতেছে না, কারণ আমাদের সেফটি স্টকে যত থাকার কথা তার থেকে কমই থাকতেছে। তো সেফটি স্টকের থেকে যদি কম ভ্যালু থাকে তাহলে আমাদের ওইটার জন্য কোনো ইনভেন্টরি কস্ট লাগবে না, কারণ আমাদের এক্সেস ইউনিট থাকতেছে না। আর আমরা স্ট্রেট টাইম কস্টটা বের করতে পারবো কিভাবে? এই ভ্যালুটা যে 40 জন ওয়ার্কার 22 দিনে 8 ঘন্টা কাজ করে যত আওয়ার পায়, সেটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা স্ট্রেট টাইম কস্টটা পেয়ে যাব। এখন চলে আসি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে তাহলে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 8, যেহেতু জানুয়ারি মাসের এন্ডিং ইনভেন্টরি 8 ছিল। ওয়ার্কিং ডেজ পার মান্থ আমরা অলরেডি জানি, অ্যাভেলেবল আওয়ার পার মান্থ কি হবে? 19 মাল্টিপ্লাইড বাই 8 মাল্টিপ্লাইড বাই 40। সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এটাকে 5 দিয়ে ভাগ করে দিলে অ্যাকচুয়াল প্রোডাকশন পাবো। আর ডিমান্ডের ভ্যালুটা আমরা অলরেডি জানি, সো আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ হয়ে যাচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। সো এন্ডিং ইনভেন্টরি নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা ডিমান্ডটা ফুলফিল করতে পারি নাই। তো শর্টেজ কস্ট হচ্ছে $5 পার ইউনিট। তো এই ভ্যালুটাকে 276কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা শর্টেজ কস্টটা পাবো। সেফটি স্টকের ভ্যালু আমরা অলরেডি টেবিল 1 থেকে জানি, ইউনিট এক্সেস ছিল না, সো এটার জন্য কোনো ইনভেন্টরি কস্ট নাই। স্ট্রেট টাইম কস্ট আগের মতোই ক্যালকুলেট করব। সো এইভাবে আমরা একইভাবে মার্চের জন্য ক্যালকুলেশন করলাম। মার্চেও আমাদের এন্ডিং ইনভেন্টরি নেগেটিভ আসলো। তো একইভাবে আমরা হচ্ছে শর্টেজ কস্ট ক্যালকুলেট করলাম, ইউনিট এক্সেস ছিল না। এপ্রিল মাসে যে আমরা নেগেটিভ এন্ডিং ইনভেন্টরি থেকে শুরু করলেও যেটা হলো আমাদের এক্সেস কিছু ইউনিট থেকে গেল। কিরকম? প্রোডাকশন হচ্ছে এত, আর ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে 900 ইউনিট। সো তাহলে আমাদের এন্ডিং ইনভেন্টরিতে থেকে যাচ্ছে 412 ইউনিট। এন্ডিং ইনভেন্টরিতে 412 ইউনিট থাকতেছে, বাট আমাদের সেফটি স্টকে আমরা রাখতে পারবো 225 ইউনিট। সো 225-এর থেকে যত বেশি থাকবে সেটাই হচ্ছে ইউনিট এক্সেস। তো সেফটি স্টকের থেকে যত বেশি অ্যামাউন্ট সেটাই হচ্ছে ইউনিট এক্সেস। তো এটার জন্য আমাদের ইনভেন্টরি কস্ট লাগবে $1.5 পার ইউনিট। আর স্ট্রেট টাইম কস্ট আগের মতোই ক্যালকুলেট করব। তো এবার মে মাসের জন্য দেখি। মে মাসেও আমাদের ইউনিট এক্সেস থেকে যাচ্ছে, এন্ডিং ইনভেন্টরিতে রাখতে পারি 275 ইউনিট, এক্সেস থাকতেছে 445 ইউনিট। সো সেটার জন্য ইনভেন্টরি কস্ট বিয়ার করতে হবে। একইভাবে জুনের জন্য সব কোনো এন্ডিং ইনভেন্টরিতে দেখা যাচ্ছে কোনো যত অ্যামাউন্ট থাকতেছে সেফটি স্টকও তত, সো আমাদের কোনো শর্টেজ বা এক্সেস হচ্ছে না, তো এটার জন্য কোনো কস্ট লাগতেছে না। তো তাহলে আমাদের এখানে কি কি কস্ট লাগতেছে এই প্ল্যানের জন্য? শর্টেজ কস্ট, ইনভেন্টরি কস্ট আর স্ট্রেট টাইম কস্ট। তো এই তিনটা কস্টকে সাম করে আমরা টোটাল কস্ট বের করতে পারবো। সো প্ল্যান 1 আর প্ল্যান 2 এর মধ্যে যদি কম্পেয়ার করে দেখি, অলরেডি দেখতে পারতেছি যে প্ল্যান 2 তে আমাদের রিলেটিভলি কম কস্ট আসতেছে। তো তোমরা এখন একটু দেখো যে প্ল্যান 2 নিয়ে কি কারো কোনো কোয়ারিজ আছে নাকি, অথবা এটা বুঝতে পারতেছো কিনা। মিস ইউনিট এক্সেস যে কস্ট এইটা নিয়ে একটু বললে ভালো হয়। ইউনিট এক্সেস কস্টটা জি অলওয়েজ মিস। দেখবা যে এন্ডিং ইনভেন্টরি যত থাকতেছে এটার ভ্যালু যদি সেফটি স্টকের থেকে বেশি হয় তাহলে যত বেশি সেই অ্যামাউন্টটা হচ্ছে ইউনিট এক্সেস। যদি সেই অ্যামাউন্টটা কম হয়, যেমন জানুয়ারি মাসে দেখো ইউনিট আমাদের এন্ডিং ইনভেন্টরিতে থাকতেছে 8,
কিন্তু সেফটি স্টকে থাকতে পারে ম্যাক্সিমাম 450 ইউনিট। সো তাহলে আমাদের কোনো ইউনিট এক্সেস নাই। কিন্তু এপ্রিল মাসে দেখো আমাদের এন্ডিং ইনভেন্টরি থাকতেছে 412, কিন্তু সেফটি স্টকে থাকতে পারে 425। সো তাহলে 425-এর থেকে যত বেশি সেটাই হচ্ছে ইউনিট এক্সেসে থাকবে। একইভাবে মে মাসের জন্য সেম। ম্যাম এই এক্সেসটা পরে আমরা কি করতেছি? এটাকে আমরা ইনভেন্টরিতে রেখে দিচ্ছি, এবং সেইটা দেখো এইটা যেটা এন্ডিং ইনভেন্টরিতে থাকতেছে মে মাসে, পুরো অ্যামাউন্টটাই কিন্তু জুন মাসের বিগিনিং ইনভেন্টরিতে জমা হচ্ছে। সো জুন মাসের বিগিনিং ইনভেন্টরি যত এবং জুন মাসের প্রোডাকশন অ্যাকচুয়াল, তো সেটার সাথে সাম করে আমরা ডিমান্ড ফোরকাস্টটা মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি থাকবে ওই মাসের জন্য। আচ্ছা, জি ম্যাম। দেখো তো আর কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট প্ল্যানে চলে যাই। লাস্ট প্ল্যানটা হচ্ছে কনস্ট্যান্ট লো ওয়ার্কফোর্স আর সাব কন্ট্রাক্ট। সো কনস্ট্যান্ট লো ওয়ার্কফোর্স কত, সেটা হচ্ছে 25। তো 25 জন ওয়ার্কফোর্স আমরা মেনটেন করব অলওয়েজ, এবং যদি আমাদের এক্সেস প্রোডাকশন লাগে তাহলে আমরা সেটার জন্য সাব কন্ট্রাক্ট করব। দেখি এখন এটার জন্য টোটাল কস্ট কিরকম আসে। প্রোডাকশন রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে টেবিল 1-এ ক্যালকুলেট করছি, সেখান থেকে বসায় দিতে পারবো। ওয়ার্কিং ডেজ পার মান্থ আমাদের গিভেন আছে। সো প্রোডাকশন রিকোয়ারমেন্ট পার ডে, এটা কিভাবে ক্যালকুলেট করলাম? প্রোডাকশন রিকোয়ারমেন্ট পার ডে, তো এই প্রোডাকশন রিকোয়ারমেন্টকে আমরা যদি 22 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা প্রোডাকশন রিকোয়ারমেন্ট পার ডেটা পেয়ে যাব। পার ডেতে কত প্রোডাকশন লাগে। আর অ্যাভেলেবল আওয়ার্স পার মান্থ, অ্যাভেলেবল আওয়ার্স পার মান্থটা হচ্ছে এই 22 দিন কাজ হচ্ছে প্রতি মাসে, 25 জন ওয়ার্কার কাজ করতেছে, মাল্টিপ্লাইড বাই 8 ঘন্টা করে কাজ করতেছে। তো সেখান থেকে আমরা অ্যাভেলেবল আওয়ার পার মান্থ পাচ্ছি। অ্যাকচুয়াল প্রোডাকশন এই 4400-কে 5 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি। তো তাহলে আমাদের প্রোডাকশন রিকোয়ারমেন্ট থেকে এই ভ্যালুটা মাইনাস করলে আমরা পাবো যে ইউনিট সাব কন্ট্রাক্টেড, কত ইউনিট সাব কন্ট্রাক্ট করতে হবে সেইটা। তো যদি আমাদের 970 ইউনিট সাব কন্ট্রাক্ট করতে হয়, সাব কন্ট্রাক্টিং কস্ট দেওয়া আছে প্রতি ইউনিটের জন্য $20 করে। তো আমরা সাব কন্ট্রাক্টিং কস্ট পেয়ে গেলাম। আর স্ট্রেট টাইম কস্ট কিভাবে পাবো? অ্যাভেলেবল আওয়ার পার মান্থ, এটা তো 25 জন ওয়ার্কফোর্স ধরে 8 ঘন্টা কাজ করে 22 দিন, সেটা ধরে পাইছি। তো এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা স্ট্রেট টাইম কস্ট পাবো। তো তাহলে এখানে দুইটা কস্ট ইউনিট পাচ্ছি, একটা হচ্ছে সাব কন্ট্রাক্টিং কস্ট, একটা হচ্ছে স্ট্রেট টাইম কস্ট। সো একইভাবে আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের জন্য এই ক্যালকুলেশন গুলা করে ফেলতে পারবো, এবং সাব কন্ট্রাক্টিং কস্ট আর স্ট্রেট টাইম কস্টটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো তাহলে আমরা যেটা পাচ্ছি, টোটাল কস্ট প্ল্যান 3 এর জন্য আসতেছে আরো কম। তো এই হচ্ছে আমাদের 3টা প্ল্যান, যেটা থেকে আমরা টোটাল কস্টটা কম্পেয়ার করে দেখতে পারি, এবং যেটা আমাদের কোম্পানি অবজেক্টিভের সাথে ভালো যাবে সেই প্ল্যানটাকে আমরা এভাবে চুজ করতে পারি। তো এখন একটু প্ল্যান 3টা তোমরা দেখো যে এটাতে কোনো এলিমেন্ট বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা।
তো হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। তো তাহলে এই হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যানিং চ্যাপ্টারটা। তো ম্যাম, প্ল্যান হ্যাঁ যে হ্যাঁ এক্সিকিউট করবে এটা কি শুধু কস্টের বেসিসে? এখানে তো তিনটা প্ল্যান ছিল, রাইট? তো এখন ম্যাম হ্যাঁ থার্ড যে প্ল্যানটা ছিল, এটা তো কস্ট সবচেয়ে কম, মানে 16,000, মানে 16,000 মতো। হুম 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 তো এখন কি আমরা ম্যাম এই তিনটার মধ্যে যদি ডিসিশন নেই বা প্ল্যান এক্সিকিউট করি, তাহলে কি থার্ড প্ল্যানটা নাকি? হ্যাঁ, কারণ আমাদের যদি স্টেপস গুলা দেখো, স্টেপস গুলা যদি দেখো, আমাদের প্রথমে প্ল্যান ছিল যে ডিটারমাইন ডিমান্ড ফর ইচ পিরিয়ড, ডিটারমাইন ক্যাপাসিটি ফর ইচ পিরিয়ড। তো আমাদের ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটি এখন যদি এটার ব্যালেন্স ঠিক না থাকে, তাহলে আমরা কোম্পানি আর ডিপার্টমেন্টাল পলিসি গুলাকে আইডেন্টিফাই করব এবং দেখব যে আহ, আমাদের যতগুলো ডিমান্ড অপশন আছে তার মধ্যে কোনটা কোনটা আমার পলিসির সাথে যায়। আমাদের যেসব ক্যাপাসিটি অপশন গুলো আছে তার মধ্যে কোনটা কোনটা আমাদের কোম্পানি পলিসির সাথে যায়। তো এগুলাকে নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন অল্টারনেটিভ প্ল্যান ডেভেলপ করব এবং তাদের কস্ট ক্যালকুলেট করব। তো যেটা আমাদের অবজেক্টিভের সাথে ভালো যায়। তো মোস্টলি আমাদের অবজেক্টিভ গুলো এরকমই হয় যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা কস্ট মিনিমাইজেশন। তো আমরা তো অলরেডি আমাদের কোম্পানির পলিসির সাথে মিল রেখেই তিনটা প্ল্যান ঠিক করছি। তো এই প্ল্যানগুলোর মধ্যে যেটাতে কস্ট সবচেয়ে কম হবে সেটাই হবে আমাদের আর কি বেস্ট প্ল্যান। ঠিক আছে। জি মিস, বুঝতে পারছি। আর কি কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন বা কনফিউশন আছে যেটা আমরা ডিসকাস করতে পারি এগ্রিগেট প্ল্যান নিয়ে? ঠিক আছে, আমি এখন নেক্সট 15 মিনিট তোমাদেরকে ফ্লোর দিচ্ছি। তোমরা তোমাদের টার্ম ফাইনাল রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন বা কনফিউশন থাকে, তোমাদেরকে আমি বলছিলাম অলরেডি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা দেখে আসবা। তো কোনো কিছু নিয়ে যদি কোনো ইস্যুস থাকে তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি 15 মিনিট পরে ক্যাপাসিটি প্ল্যানিং চ্যাপ্টারটা স্টার্ট করবো এবং এটা ছোট চ্যাপ্টার, ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তোমরা নেক্সট 15 মিনিট সময় পাচ্ছ আমাকে এখন যে কোনো প্রশ্ন করার টার্ম ফাইনালের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা রিলেটেড। মিস, আমার একটা প্রশ্ন ছিল, টার্ম ফাইনাল রিলেটেড না। মিস বলো। মিস আপনি আজকে ক্লাস শুরুর দিকে কিছু বলেছিলেন মিস। আমার নেটওয়ার্কটা খারাপ ছিল বলে আমি শুনতে পারিনি। শুরুর সিটি দিকে নিয়ে মেবি বলছিলাম মিস। যে তোমাদের, হ্যাঁ, তোমাদের সিটি ঠিক করা হয়েছে 13th উইকে, বুধবারে ক্লাস টাইমে, রাইট? তো ওইটাই। জি মিস, জি। আচ্ছা মিস, ঠিক মিস, আর ওই দিনই সিলেবাস তো হচ্ছে ক্লাস। ফোরকাস্টিং। জি মিস, জি মিস, ঠিক আছে মিস। ওকে মিস, থ্যাংক ইউ। ঠিক আছে।
ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম হচ্ছে মানে টার্ম ফাইনাল কোশ্চেনে দেখলাম যে অ্যাবজর্পশন মানে যেসব আর কি হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড না, মানে হচ্ছে থিওরি টাইপের কোশ্চেন আসে 10 মার্কস অথবা হচ্ছে 8 মার্কসের জন্য। তো হুম হুম। ওইখানে একটা কোশ্চেন ছিল এরকম যে মানে অ্যাবজর্পশন কস্টিংটা ইয়ার টু ইয়ার মানে ভ্যারি করে। মানে হুম। এখন এটা কি আমরা যখন মানে আনসার করবো তখন হচ্ছে এটা তো মানে কোনো ম্যাথ নাই, তো এটাকে আমরা কিভাবে লিখবো, মানে কোনো একটা এক্সাম্পল দিয়ে মানে বুঝাবো নাকি হ্যাঁ হ্যাঁ, জাস্ট? এলিমেন্ট গুলা দিয়ে, যে অ্যাবজর্পশন কস্টিং এর এলিমেন্ট গুলা আর ভ্যারিয়েবল কস্টিং এর এলিমেন্ট গুলা তোমরা অলরেডি জানো, তো সেখান থেকে তোমরা যে কোনো একটা এক্সাম্পল নিজেরাও ক্রিয়েট করে নিতে পারবা। আচ্ছা, আর ম্যাম হচ্ছে যখন বলবে হচ্ছে যে মানে ভেরিয়েবল কস্টিং আর হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর হচ্ছে মানে কম্পেয়ার করতে বা হচ্ছে ম্যাথ মানে কোশ্চেনটাতে কোনটা হচ্ছে তুমি প্রেফার করো, তখন কি আমরা দুইটাই দেখাই মানে দুইটা হচ্ছে ম্যাথ করে দেখাই দিব, নাকি হচ্ছে যেটা আমি প্রেফার করি বা যেটা হচ্ছে চাইছে কোশ্চেনে তো ওইটা জাস্ট দেখাই দেখে এটা কি বলে দিতে পারবো ম্যাথমেটিক্যাল যে প্রশ্ন বলতেছো নাকি হ্যাঁ হ্যাঁ থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল টাইপের? ম্যাথমেটিক্যাল। কোন কোনটা প্রেফার করো এরকম প্রশ্ন আসছে? ম্যাম একটা কোশ্চেন দেখছিলাম মানে বলো তো আম, আমাকে। মানে হচ্ছে একটা আচ্ছা আমি কি আমার স্ক্রিন শেয়ার করতে পারি? স্ক্রিন, হ্যাঁ যদি শেয়ার করার অপশন থাকে করো, আর না হলে গ্রুপে পোস্ট করে দাও, আমি দেখে নিচ্ছি। ওকে তাহলে আমি গ্রুপে পোস্ট করতেছি। হ্যাঁ করো। ওই ছবিটা পোস্ট করতে করতে তোমাদের কি আর কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে যেটা আমরা ডিসকাস করতে পারি, করতে পারো? হ্যাঁ, এখানে কোনটা প্রেফার করো এটা বলে নাই, এখানে বলছে যে এইখান থেকে মনে হচ্ছে যে এই কোম্পানিটা কোন ধরনের কস্টিং সিস্টেম ফলো করে সেইটা বের করো এবং সাপোর্ট, শো কম্পিটিশন টু সাপোর্ট ইউর অ্যান্সার। তো এটা কিভাবে কাজ করবা? আচ্ছা, এখানে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডিউরিং লাস্ট ইয়ার। তো তাহলে আমাদের প্রোডাকশন কতটুকু হয়েছে আর সোল্ড কতটুকু হয়েছে বলা আছে। ফিনিশড গুড ইনভেন্টরি অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার শোস ব্যালেন্স হচ্ছে 72,000 ফর 3,000 আনসোল্ড ইউনিট। ইজ দ্য কোম্পানি ইউজিং অ্যাবজর্পশন কস্টিং অর ভ্যারিয়েবল কস্টিং? এটা কিভাবে করবা? তোমরা এখানে যে কস্টের এলিমেন্ট গুলা দেওয়া আছে এখান থেকে ভ্যারিয়েবল কস্টিং এর জন্য পার ইউনিট কস্ট কত হয় আর অ্যাবজর্পশন কস্টিং এর জন্য পার ইউনিট কস্ট কত হয় সেটা বের করে ফেলতে পারবা। তো সেটা বের করে ফেলতে পারলে, তো পার ইউনিটের কস্ট জানি, এখন এন্ডিং ইনভেন্টরির ব্যালেন্স হচ্ছে 72,000। তো এখন এই 72,000-কে 3,000 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে প্রতিটা ইউনিটের প্রোডাক্ট কস্ট পাবা। এখন অ্যাবজর্পশন কস্টিং এর সাথে এটা ম্যাচ করতেছে না ভ্যারিয়েবল কস্টিং এর সাথে এটা ম্যাচ করতেছে, সেটা থেকেই তোমরা বলে দিতে পারবা যে
এই কোম্পানিটা অ্যাবজর্পশন কস্টিং ফলো করে নাকি ভ্যারিয়েবল কস্টিং ফলো করে? বুঝে গেছে নাকি আবার বলবো? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, এখান থেকে তোমরা কি অ্যাবজর্পশন কস্টিং এর জন্য পার ইউনিট প্রোডাক্ট কস্ট কত হবে আর ভ্যারিয়েবল কস্টিং এর জন্য পার ইউনিট প্রোডাক্ট কস্ট কত হবে এটা বের করতে পারবা? ভ্যারিয়েবল কস্টিং এ পার ইউনিট প্রোডাক্ট কস্ট কিভাবে বের করে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা থেকে। আর বাকি তিনটা থেকে কি হয়? পিরিয়ড কস্ট, রাইট? তো এই তিনটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে যে 9 + 10 + 5 24। আর যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং এর জন্য বের করতে যাই, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর সাথে আমাদের দরকার হবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে টোটাল ভ্যালুটা সেটাকে আমরা এখন কি দিয়ে ডিভাইড করব? টোটাল ইউনিট প্রোডিউস না টোটাল ইউনিট সোল্ড? প্রোডাক্ট কস্টের জন্য টোটাল ইউনিট প্রোডিউস দিয়ে ভাগ করব। সো 25,000 দিয়ে ভাগ করব 1,50,000-কে। সো যত পাবো সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলে যে $24 হলো সেটার সাথে অ্যাড করে দিব। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট প্রোডাক্ট কস্ট পাচ্ছি। এরপরে তোমরা এই 72,000-কে 3,000 যে আনসোল্ড ইউনিট সেটা দিয়ে ভাগ করলে পাবা যে পার ইউনিট তাহলে এন্ডিং ইনভেন্টরিতে যে থাকতেছে, কারণ এখানে বলতেছে যে ফিনিশড গুড ইনভেন্টরি অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার শোজ ব্যালেন্স 72,000 ফর 3,000 আনসোল্ড ইউনিট। তো তাহলে আমরা আনসোল্ড ইউনিট কত আছে সেটা জানি এবং সেটার কস্ট কত সেটাও জানি। তো 3,000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো? 3,000 দিয়ে ভাগ করলে তোমরা দেখবা যে আমরা পাচ্ছি 24। 24। তাহলে এটা কোন কস্টিং এর সাথে মিলতেছে? ভ্যারিয়েবল কস্টিং। এক্স্যাক্টলি। সো তাহলে বলে দিবা যে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা শো করে দিতে পারলা যে যে কম্পিউটেশনটা দেখাতে বলছে টু সাপোর্ট ইউর অ্যান্সার, তো সেখান থেকে দেখায় দিতে পারবা। তো এই ক্যালকুলেশন এখানে এটা 20 নাম্বারের জন্য বড়, কিন্তু এটা অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে কিসের পরে কি করব। সো দ্যাটস ওয়াই এটার জন্য আর কি বেশি নাম্বার দেওয়া হয়েছে। অনেক সময়ই এই প্রশ্নটা করলে কোয়েশ্চেন আসে যে প্রোডাক্টের সেলিং প্রাইস দেওয়া হয় নাই, এই প্রবলেমটা করা যাচ্ছে না। এটার জন্য কি আসলে প্রোডাক্টের সেলিং প্রাইসের দরকার আছে? হ্যাঁ। না ম্যাম। তো তাহলে এটা কারণ এই হচ্ছে প্রশ্ন, হ্যাঁ বলো। কস্টটা বের করলেই তো হচ্ছে, মানে সেলিং তো আমার দরকার নেই, মানে আমার তো এক্স্যাক্টলি। ডিল করতে হবে কস্ট। তো হ্যাঁ, এটার জন্য হচ্ছে এক্সাম কন্ট্রোলার থেকে অনেক সময়ই আসে যে কোনো কারেকশন লাগবে নাকি এই প্রবলেমের। এই প্রবলেমের জন্য কোনো কারেকশন লাগবে না, এটা তোমরা কিভাবে আসলে করতে পারবে তো এখনই বলে দিলাম। আমার আমার হচ্ছে ওই মার্কসটা বেশি ছিল তো এই জন্য ভাবছি যে এত মানে ইজি ম্যাথ হবে না। না, এটা আসলে ইজি। অনেক সময় স্টেপটা বোঝা যায় না যে কিসের পরে কি করব। এটা যার কাছে কনসেপ্টটা ক্লিয়ার তার কাছে এটা সময় লাগার মতন কিছু না। জি ম্যাম। আর কি কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারটা করে ফেলি। স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। জি মিস, দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ক্যাপাসিটি প্ল্যানিং সম্বন্ধে আমরা অলরেডি টুকটাক আইডিয়া আগেই পেয়ে গেছি। তো আজকে আরেকটু দেখবো যে ক্যাপাসিটি প্ল্যানিংটা কি, এটার ইম্পর্টেন্স কি, বা এটা হচ্ছে করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়, এবং আমাদের কি কোনো ম্যাথমেটিক্যালি আমরা কি আমাদের অল্টারনেটিভ গুলো কিভাবে চুজ করতে পারি সেটা দেখবো।
So capacity refers to an upper limit or ceiling on the load that an operating unit can handle. তো এখান থেকে বুঝতে পারতেছি যে ম্যাক্সিমাম কত আমাদের অপারেশন হতে পারবে, সেটাই ক্যাপাসিটি প্ল্যানিং থেকে আমরা বের করতে পারি। তো ক্যাপাসিটি প্ল্যানিং বলতে বোঝায় যে হোয়াট কাইন্ড অফ ক্যাপাসিটি নিডেড। তো আমাদের একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে। সো কোনটার ক্যাপাসিটি কিরকম, সবগুলো ক্যাপাসিটি সেম নাও থাকতে পারে। হাউ মাচ ইজ নিডেড অ্যান্ড ওয়েন ইট ইজ নিডেড। সো এটা আমাদের ডিমান্ডের সাথে বিভিন্ন সময়ে এটার অ্যামাউন্ট এবং এটার টাইমিং ভ্যারি করতে পারে। আমরা অলরেডি জানছি সেটা। তো ক্যাপাসিটি প্ল্যানিং এর যদি আমরা ইম্পর্টেন্সটা জানতে চাই, এখানে 4টা পয়েন্ট করে দেওয়া আছে। Impact on ability of the organization to meet future demand for products and services. So future demand and service fulfill করার যে ability, সেটার উপর impact ফেলে। Major determinant of initial cost. The greater the capacity, the larger the investment. So আমরা ক্যাপাসিটি কত রাখবো, এটা হচ্ছে একটা মেজর ডিটারমিনেন্ট অফ ইনিশিয়াল কস্ট। আমরা চাইলেও অনেক সময় অনেক বেশি ক্যাপাসিটি বা অনেক কম ক্যাপাসিটি রাখতে পারি না, কারণ ক্যাপাসিটি যদি বেশি রাখতে চাই সেটার জন্য লার্জার ইনভেস্টমেন্ট লাগবে। এবং তোমরা জানো যে এটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যানিং এর ব্যাপার, যে কত আসলে আমরা ক্যাপাসিটি রাখতে চাই। তো এটার জন্য আমাদের লং টাইম ইনভেস্ট করতে হবে, এফোর্ট ইনভেস্ট করতে হবে, কারণ এটা একটা মেজর ডিসিশন। এটার উপর ডিপেন্ড করবে যে আমাদের কত ইনভেস্ট করতে হবে এবং আমরা এটা আমাদেরকে ওভার দ্য টাইম ক্যারি করতে হবে। তারপর এটা আর কিসের উপর ইফেক্ট ফেলে, ক্যান এফেক্ট কম্পিটিটিভনেস, এক্সেস ক্যাপাসিটি অর ফ্লেক্সিবল ক্যাপাসিটি। সো এই আমরা যেরকম ক্যাপাসিটি রাখতেছি এটা আমাদের কম্পিটিটিভনেস এর উপরও এফেক্ট ফেলে। কিভাবে, আমাদের যে সিমিলার টাইপের অর্গানাইজেশন গুলো আছে তাদের কিরকম ক্যাপাসিটি প্রোডাকশন করার, সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরাও আসলে কিরকম মেনটেন করতে চাই। যদি আমাদের কম হয় বা বেশি হয় সেটা আমাদের জন্য হয়তো বিজনেসের দিক থেকে লাভজনক বা ক্ষতির কারণ হতে পারে। আর ইফেক্টস দ্য ইজ অফ ম্যানেজমেন্ট। তো এই ক্যাপাসিটিটা যদি কখনো বাড়ানো বা কমানো যায়, এখানে যদি ফ্লেক্সিবিলিটি আনা যায়, সেটা আমাদের ম্যানেজমেন্টের জন্য হেল্পফুল হয়। তো আমরা তো অলরেডি বেশ কিছু অপশন দেখে ফেলছি যে এগ্রিগেট প্ল্যানিং এ, যে এই ক্যাপাসিটিটাকেও চাইলে আমরা মাঝে মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আনতে পারি, বা এটা চাইলে আমরা একটু বাড়াতে বা কমাতে পারি। আমাদের বিভিন্ন অপশনস গুলো ছিল ক্যাপাসিটি প্ল্যানিং এর। তো ক্যাপাসিটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি আর একটা হচ্ছে ইফেক্টিভ ক্যাপাসিটি। ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি যখন প্ল্যান করতেছি যে কিরকম ক্যাপাসিটি হবে, এটা হচ্ছে প্ল্যান ক্যাপাসিটি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটেইনেবল আউটপুট, যে আমাদের এই ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম কত আউটপুট পাওয়া সম্ভব। আর এরপর আসতেছে ইফেক্টিভ ক্যাপাসিটি। ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম পসিবল আউটপুট, কারণ আমরা যেই প্ল্যান করছি ডিজাইন ক্যাপাসিটি, সেটা সবসময় আমাদের ফুলফিল নাও হতে পারে। কেন ফুলফিল না হতে পারে? ওয়ার্কার অ্যাবসেন্টিজমের কারণে না হতে পারে, ওয়ার্কারদের স্কিল লেভেল ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটি ভ্যারি করতে পারে। তারপর স্কেডিউলিং ডিফিকাল্টিস থাকতে পারে, যে আমরা হয়তো ভাবছিলাম যে যেই রকম ভাবে প্রোডাকশন হবে, অনেক সময়ই আমাদের হয়তো বিভিন্ন প্রোডাক্ট মিক্স থাকতে পারে, এক এক ধরনের প্রোডাক্টের স্কেডিউলিং ডিফিকাল্টি এক এক ধরনের হতে পারে। তো সেটার জন্য আমাদের ডিজাইন ক্যাপাসিটি থেকে একটু কম ক্যাপাসিটিতে রান করতে হতে পারে। এছাড়াও মেশিন মেইনটেনেন্স, ব্রেকডাউন, এগুলার জন্য আমরা হয়তো ভাবতেছি যে ডেইলি হয়তো এতগুলা প্রোডাকশন সম্ভব, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওই প্রোডাকশন আওয়ারটা কমে যাচ্ছে বা ওই এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। তো এই হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি আর ইফেক্টিভ ক্যাপাসিটির ডেফিনেশন। তো এটার উপর ডিপেন্ড করতেছে এফিসিয়েন্সি আর ইউটিলাইজেশন কেমন হবে। এফিসিয়েন্সির ডেফিনেশনটা হচ্ছে
actual output divided by effective capacity. সো ইফেক্টিভ ক্যাপাসিটির কতটুকু দিয়ে আমরা অ্যাকচুয়াল আউটপুট বের করতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ওই প্রোডাকশন ফ্লোরের বা ওই অর্গানাইজেশনটার। আর ইউটিলাইজেশনটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই ডিজাইন ক্যাপাসিটি। সো তাহলে ডিজাইন ক্যাপাসিটির কতটুকু দিয়ে আমরা অ্যাকচুয়াল আউটপুট বের করতে পারতেছি সেটাকে আমরা বলি ইউটিলাইজেশন। তো তাহলে ডেফিনেশন থেকেই বুঝতে পারতেছো যে ইউটিলাইজেশনটা অলওয়েজ হচ্ছে এফিসিয়েন্সি থেকে লেস হবে। এখন যদি আমরা বিভিন্ন ডিটারমিনেন্টস অফ ইফেক্টিভ ক্যাপাসিটি দেখি যে কিসের কিসের ভ্যারিয়েশনের জন্য এই ডিজাইন ক্যাপাসিটি থেকে ইফেক্টিভ ক্যাপাসিটিটা ডিফারেন্ট হতে পারে, বা কি কি জিনিস আসলে আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটিকে বাড়াতে বা কমাতে পারে। এগুলার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা যদি ফ্যাসিলিটি রিলেটেড ক্রাইটেরিয়া গুলা দেখি, ডিজাইন হতে পারে ইনক্লুডিং সাইজ অ্যান্ড প্রভিশন অফ এক্সপানশন, যে আমাদের যে প্রোডাকশন ফ্লোরটা সেটার সাইজ বা সেটা কতটুকু এক্সপান্ড হওয়ার প্রভিশন আছে, যে কতটুকু ফ্লেক্সিবল আছে সেটার উপর ডিপেন্ড করে যে ইফেক্টিভ ক্যাপাসিটি কিরকম হতে পারবে। ফ্যাসিলিটিটার লোকেশন কোথায় সেটার উপর ডিপেন্ড করবে যে ট্রান্সপোর্টেশন কস্ট, ডিস্টেন্স টু মার্কেট, তারপর লেবার সাপ্লাই কিরকম হবে, এই ইস্যুগুলা। তো যদি আমাদের লোকেশনটা এমন হয় যে আমাদের ওভারঅল আমরা যেখান থেকে র ম্যাটেরিয়াল কিনতেছি এবং আলটিমেটলি প্রোডাকশনের পরে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তো এইখানে আমাদের কস্টটা কম পড়তেছে, আমাদের লোকেশনটা এমন ভাবেই সেট করা হয়েছে, বা ডিস্টেন্স টু মার্কেট অথবা লেবার সাপ্লাইটা আমরা প্রপারলি পাচ্ছি যে জায়গায় আমাদের লোকেশনটা আছে, তো সেক্ষেত্রে হয়তো আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটিটা বেশি হবে। অথবা যদি এমন হয় যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট হায়ার পড়তেছে, মার্কেট থেকে ডিস্টেন্স বেশি পড়তেছে, আমরা প্রপার লেবার সাপ্লাই পাচ্ছি না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটিটা যত আমরা ভাবতেছি ডিজাইনের থেকে আরো অনেক বেশি কমে যাবে। এছাড়াও লেআউট একটা ফ্যাক্টর হতে পারে। লেআউটটা ডিটারমাইন করে যে কতটা স্মুথলি ফ্লো হবে একটা প্রোডাকশন ফ্লোরে প্রোডাকশনটা, অ্যাজ ওয়েল এজ লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন। সো ওভারঅল যে কন্ডিশনটা প্রোডাকশন ফ্লোরের সেটা আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটির একটা ডিটারমিনেন্ট। এছাড়াও প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড যে ফ্যাক্টরগুলো হতে পারে, ডিজাইন হতে পারে প্রোডাক্টের, যতটা ইজিয়ার ডিজাইন হবে সেটা তত ইজিয়ার টু প্রডিউস হবে এবং সেইটা প্রোডাকশনের রেটও বেশি হবে। তো এখন আমরা তো যখন ক্যাপাসিটিটাকে স্ট্যাবলিশ করি অনেক সময় হয়তো আমরা সবগুলা প্রোডাক্টের ডিজাইন ওভাবে অ্যানালাইসিস করা সম্ভব হয় না। তো এখন স্পেসিফিক প্রোডাক্টের ডিজাইনের উপরেও ডিপেন্ড করে যে ইফেক্টিভ ক্যাপাসিটি কিরকম হবে। এছাড়াও প্রোডাক্ট মিক্স, কত ধরনের কত ভ্যারাইটির প্রোডাক্ট তৈরি করতেছি, বেশি ভ্যারিয়েশন হলে আমাদের বারবার হচ্ছে মেশিন সেট আপ চেঞ্জ করতে হবে। সো মেশিন আমরা কিছু প্রোডাক্ট তৈরি করলাম, এরপর এটা সেট আপ চেঞ্জ করলাম, ডিফারেন্ট আরেকটা প্রোডাক্ট তৈরি করলাম। সো এই যে ট্রানজিশন পিরিয়ড গুলা, এগুলোর জন্য সময় নষ্ট হবে এবং সেটা আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটিটাকে কমায় আনবে। এছাড়াও হচ্ছে প্রসেস রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, যেমন কোয়ান্টিটি, যেটা হচ্ছে অবভিয়াস ডিটারমিনেন্ট অফ ক্যাপাসিটি বলতেছি, কারণ এই কোয়ান্টিটি দিয়েই আমরা ক্যাপাসিটিটাকে মেইনলি ডিটারমাইন করে থাকি। এছাড়াও কোয়ালিটি হতে পারে, যেমন প্রোডাকশনের কোয়ালিটি যদি খারাপ হয় সেটার জন্য ইন্সপেকশন করতে হবে, আমাদের রিওয়ার্ক করতে হবে বারবার, যেটা আমাদের ওভারঅল ক্যাপাসিটিটাকে কমায় আনবে। কারণ একটা প্রোডাক্ট একবার প্রোডাকশন হয়ে গেল, এটাকে যদি আবার রিওয়ার্ক করতে হয় তাহলে আমরা আমাদের অরিজিনাল যে টাইমটা প্রোডাকশনের সেইটাকে কমায় আমাদেরকে রিওয়ার্ক করতে হচ্ছে। এছাড়াও আরো কিছু ডিটারমিনেন্ট আছে, যেমন কিছু হিউম্যান ফ্যাক্টর আছে, যেমন জব কন্টেন্ট বা ওয়ার্কারদের ট্রেনিং এক্সপেরিয়েন্স কতটা, মোটিভেশন কতটা, তারা কতটা কম্পেনসেশন পায়, এগুলোর উপরেও ডিপেন্ড করবে যে তারা আসলে কত ভালোভাবে কাজটা করতে পারবে, এবং সেটাও আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটির ডিটারমিনেন্ট।
এছাড়াও অপারেশনাল কিছু ডিটারমিনেন্ট আছে, যেমন স্কেডিউলিং ডিফারেন্সেস ইন ইকুইপমেন্ট ক্যাপাবিলিটিস, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, অনেক সময় হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল শর্টেজ থাকতে পারে, কোয়ালিটি অ্যাসিউরেন্স থাকতে পারে, যেমন আহ, বিভিন্ন কোয়ালিটি রিলেটেড ইস্যুর কারণে অনেক সময় আমাদের হচ্ছে প্রোডাকশন ডিলে হয়ে যেতে পারে, আমরা যতটুকু ভাবতেছি প্রোডাকশন হবে সেটা নাও হতে পারে। এছাড়াও এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটির জন্য ডিটারমিনেন্ট হতে পারে, যেমন প্রোডাক্ট স্ট্যান্ডার্ড। যেমন ফর এক্সাম্পল, যদি আমরা একটা সার্টেন লেভেলের প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ফলো করতে চাই, যে আমরা একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করব, সেটা অনেক সময় আমাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে দেয় না। কারণ যেমন ফর এক্সাম্পল, আমরা যদি হায়ার কোয়ালিটি চাই, তো অবশ্যই আমাদেরকে কাজটা আহ, ভালো করে করতে হবে, অথবা আমাদেরকে বারবার ইন্সপেকশন করতে হবে। সো সেটার জন্য আমরা চাইলেও হায়ার রেটে প্রোডাকশন করতে পারবো না, কারণ আমরা একটা সার্টেন লেভেলের কোয়ালিটি মেনশন করতে আর কি মেনটেন করতে চাই। তো এছাড়াও হচ্ছে বিভিন্ন সেফটি রেগুলেশন আছে, বিভিন্ন ওয়ার্কার ইউনিয়ন গুলো আছে, এদের কারণেও অনেক সময় আমাদের ইফেক্টিভ ক্যাপাসিটি কমে যেতে পারে। এরপরে যদি আমরা দেখি, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট দুই ধরনের হতে পারে, লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। লং টার্মটা তো আমরা বুঝতেই পারতেছি যে ওভার দা, ধরো যে 3-4 বছর ধরে, ফর এক্সাম্পল আমরা দেখছিলাম যে ক্যাপাসিটি প্ল্যানিং হচ্ছে আমাদের ফোরকাস্টিং এর যে টাইম হরিজন গুলার মধ্যে ছিল, সেটা ছিল লং টার্ম ফোরকাস্টের দিকে। সো আমাদের লং টার্ম, যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট, সো আমাদেরকে ফ্যাসিলিটিটার সাইজ কিরকম হবে এটা আমাদেরকে লং টার্ম ধরে এটাকে অ্যানালাইসিস করে, এটা ফোরকাস্ট করে ওইভাবে স্ট্যাবলিশ করতে হবে। সো এটার জন্য যেহেতু অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তো আমরা নেক্সট 3-4 বছর বা 5 বছর ধরে কত ক্যাপাসিটি মেনটেন করতে চাই, সেটা হচ্ছে লং টার্ম ক্যাপাসিটি। আর শর্ট টার্ম ক্যাপাসিটিটা হচ্ছে relates to probable variations, for example seasonal or random. So ডিমান্ডের সিজনাল অথবা র্যান্ডম ভ্যারিয়েশনের জন্য ক্যাপাসিটির যে চেঞ্জটা হচ্ছে, এইটাকে আমরা বলতেছি শর্ট টার্ম ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট। সো শর্ট টার্ম ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট গুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, সেটা অলরেডি আমরা এগ্রিগেট প্ল্যানিং চ্যাপ্টারে দেখে ফেলছি। ডেভেলপিং ক্যাপাসিটি অল্টারনেটিভস। তো ক্যাপাসিটি অল্টারনেটিভ কি কি হতে পারে সেটা আমরা কিছু অলরেডি এগ্রিগেট প্ল্যানিং চ্যাপ্টারে দেখছি, এখানে আরো কিছু দেখতে পারি। যেমন ডিজাইন ফ্লেক্সিবিলিটি ইনটু সিস্টেম। তো আমরা যেরকম ক্যাপাসিটি বিল্ড আপ করতেছি, আমরা যদি এমন ভাবে প্ল্যান করি যে ফিউচারে যদি কোনো এক্সপানশন দরকার হয়, সেটা যেন আমরা ইজিলি করতে পারি। তো এইরকম ফ্লেক্সিবিলিটি রেখেই আমরা চাইলে ক্যাপাসিটিটাকে ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে আহ আমাদের খুব বেশি হয়তো অসুবিধা হবে না, কারণ আমরা ইনিশিয়ালি সেট আপটা এমন ভাবে করছি যেন এই সিস্টেমটাতে ফ্লেক্সিবিলিটি আনা যায়। এছাড়াও ডিফারেন্সিয়েট বিটুইন নিউ অ্যান্ড ম্যাচিওর প্রোডাক্ট। তো যে প্রোডাক্টটা প্রোডাকশন হচ্ছে সেটা যদি ম্যাচিওর প্রোডাক্ট হয়, যে অনেক দিন ধরেই এটার প্রোডাকশন হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা ইজিলি সেইটার সেলসটা ফোরকাস্ট করতে পারবো এবং সেটার ক্যাপাসিটিটাকে ডিজাইন করতে পারবো, যেটা হচ্ছে মোর প্রেডিক্টেবল হবে। কিন্তু নিউ যখন প্রোডাক্ট হবে, তখন সেটার ক্যাপাসিটি প্ল্যানিংটা কিছুটা ডিফারেন্ট হবে, কারণ ম্যাচিওর প্রোডাক্টেরটা যেহেতু মোর প্রেডিক্টেবল, কিন্তু অন্যদিকে নিউ প্রোডাক্টের জন্য এই ক্যাপাসিটি প্ল্যানিংটা মোর হচ্ছে আনপ্রেডিক্টেবল। সো আমাদের তাহলে ক্যাপাসিটিটাকে প্ল্যানিং করতে হলে নিউ আর ম্যাচিওর কি কি প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট মিক্সের মধ্যে, তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। অ্যাটেম্প টু স্মুথ আউট ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস। তো আমাদের এখানে যেটা করতে হবে যে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রোডাক্ট গুলা অফসেট করতে পারে একটা আরেকটাকে। সো কমপ্লিমেন্টারি কোনো
প্রোডাক্ট আছে কিনা। সো ফর এক্সাম্পল এমন হতে পারে যে আহ, কোনো একটা প্রোডাক্টের আমাদের যদি ডিমান্ড বেশি হয়, তো হয়তো আমাদের ওইটা প্রোডাকশনের ক্যাপাসিটি নাই, বাট এটার কোনো একটা অল্টারনেট প্রোডাকশনের ক্যাপাসিটি থাকতে পারে। তো এইরকম কোনো অপশন আছে কিনা সেটা আমাদের দেখতে হতে পারে। প্রিপেয়ার টু ডিল উইথ ক্যাপাসিটি চাঙ্কস। ক্যাপাসিটি হচ্ছে যে একটা সার্টেন জিনিস যেটা এমন না যে ডিমান্ডের সাথে সাথে এটা স্মুথলি ইনক্রিজ বা ডিক্রিজ করা সম্ভব। সো এটা কাইন্ড অফ হচ্ছে যে আমাদের হঠাৎ করে একটা চাঙ্ক বেড়ে যাবে অথবা কমে যাবে। সো আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হবে যেন আমরা এটা একটা চাঙ্ককে বাড়াতে বা কমাতে পারি। তো কিরকম বাড়ানো বা কমানো, ফর এক্সাম্পল আমাদের 5টা মেশিন আছে। এ- এখন আমরা যদি ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হয়, তো 5টা মেশিন দিয়ে ফর এক্সাম্পল প্রতিটা দিয়ে 3000 ইউনিট প্রোডাকশন সম্ভব। সো তাহলে 3×5=15। আমাদের যদি ক্যাপাসিটি বাড়াতে হয় আমাদের একটা এক্সট্রা মেশিন কিনা লাগবে। এক্সট্রা মেশিন কিনলে তাহলে আমরা 18,000 ইউনিট প্রোডাকশন করতে পারবো। তো তাহলে এটা দেখলাম যে একবারে 3,000 করে ইউনিট বেড়ে যাচ্ছে। সো একটা চাঙ্কে ক্যাপাসিটিটাকে বাড়তেছে। তো আমরা যখনই বাড়ানো বা কমানোর প্ল্যান করব, তো এটা যেন ওই চাঙ্ক যে বাড়তেছে সেটাকে যেন স্যাটিসফাই করে। আর আইডেন্টিফাই দ্য অপটিমাল অপারেশন লেভেল। তো আমরা যেই ক্যাপাসিটিটাই মেনটেন করতে চাবো, আমাদেরকে সবার আগে জানতে হবে যে অপটিমাল অপারেশন লেভেল আমাদের জন্য কত। সো আমরা ডিমান্ডটাকে কতটা ভ্যারি করতে পারি বা ক্যাপাসিটিটাকে কতটা ভ্যারি করতে পারি, সেটা অনুযায়ী আমাদের অপটিমাল কত আসলে প্রোডাকশন করা ঠিক হবে। তো এখন আমাদের যে ক্যাপাসিটির অল্টারনেটিভ গুলো আছে, এদেরকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি। ফিনান্সিয়াল অ্যানালাইসিসের জন্য এখানে 3টা মেথডের কথা বলা আছে। এগুলো সম্বন্ধে আমরা অলরেডি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ পড়ছি, যে পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর হচ্ছে যেটা করতে পারি, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস করতে পারি। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস কি তোমরা দেখছিলে এর আগে? হ্যালো? ম্যাম আমরা হচ্ছে অ্যাকাউন্টিং কে একটু হালকা দেখেছিলাম ম্যাম, আমাদের অ্যাকাউন্টিং এ যে কোর্স ছিল ওইটাতে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে টার্মিনোলজি গুলা মনে করতে পারো নাকি। প্রথমে দেখো ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কি? আহ, প্রতি ইউনিটের জন্য কত ভ্যারিয়েবল কস্ট মাল্টিপ্লাইড বাই কত ইউনিট প্রোডাকশন হচ্ছে। তো সেটা বুঝতেছি আমরা কিউ দিয়ে মাল্টিপ্লাইড বাই ইউনিট ভ্যারিয়েবল কস্ট। টোটাল রেভিনিউ হচ্ছে টিআর, যে কোয়ান্টিটি যত প্রোডাকশন হচ্ছে মাল্টিপ্লাইড বাই রেভিনিউ। আর টোটাল কস্ট হচ্ছে কত? টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। সো তাহলে এখান থেকে আমরা যদি প্রফিটটা বের করতে যাই, প্রফিট হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখন আমরা টোটাল কস্টের যে ভ্যালুটা সেটা যদি বসায় দিই, টোটাল রেভিনিউ হচ্ছে কিউ মাল্টিপ্লাইড বাই আর, আর টোটাল কস্টের ভ্যারিয়েবল পার্টটা হচ্ছে কিউ মাল্টিপ্লাইড বাই ইউ। সেখান থেকে প্রথম পার্টটা আসছে মাইনাস ফিক্সড কস্ট। সো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, কিউ এর একটা সূত্র পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি কোয়ান্টিটিটা জানতে চাই, কত প্রোডাকশন হচ্ছে, তো একটা সার্টেন প্রফিট, একটা সার্টেন ফিক্সড কস্ট, পার ইউনিট রেভিনিউ আর পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা কোয়ান্টিটি জানতে চাই। তো এটা হচ্ছে যে সূত্র কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের। আমরা যদি একটা সিম্পল প্রবলেম দেখি, তার আগে দেখে নিই যে ফর ব্রেক ইভেন। ব্রেক ইভেন টার্মটার সাথেও তাহলে তোমরা পরিচিত হবা, যে যখন প্রফিট 0 হয় তার মানে মিনিমাম কত প্রোডাকশন করলে আমরা লসটা অ্যাভয়েড করতে পারবো, সেটাকেই বলি ব্রেক ইভেন। সো প্রফিটের ভ্যালুটা যদি 0 করে দিই, পি এর ভ্যালুটা নাই করে দিলে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই রেভিনিউ মাইনাস ইউনিট কস্ট। সো এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি।
তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদেরকে তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে ক্যাপাসিটির জন্য, যে আমরা আমাদের ক্যাপাসিটিতে একটা মেশিন রাখতে পারি, দুইটা মেশিন রাখতে পারি, অথবা তিনটা মেশিন রাখতে পারি। একটা মেশিন রাখলে সেটার জন্য কত কস্ট পড়বে, দুইটা মেশিন রাখলে সেটার জন্য কত কস্ট পড়বে, তিনটা মেশিন রাখলে সেটার জন্য কত কস্ট পড়বে দেওয়া আছে। এবং একটা মেশিন রাখলে ক্যাপাসিটি হচ্ছে 300, দুইটা মেশিন রাখলে 600, তিনটা মেশিন রাখলে 900। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। আর বলা আছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইউ দিয়ে দেওয়া আছে, রেভিনিউ পার ইউনিট দেওয়া আছে আর দিয়ে, টোটাল ডিমান্ড বলতেছে যে এটা 580 থেকে 660 ইউনিটের মধ্যে ভ্যারি করে। আচ্ছা, তো এখান থেকে আমরা বের করব যে ব্রেক ইভেন পয়েন্ট এই তিনটা ক্যাপাসিটি অপশনের জন্য। তো আমরা সূত্রে ভ্যালুগুলা বসায়ে বের করে ফেললাম ব্রেক ইভেন পয়েন্ট। তো এইটা থেকে কি তোমরা বলতে পারবা যে কোন অপশনটা আমাদের চুজ করা উচিত, যে কয়টা মেশিন হবে? অ্যান্সার দিয়েই দেওয়া আছে, কিন্তু কেন? জি, মানে ফার্স্ট এরটা না ম্যাম? ফার্স্ট এডটা কিভাবে? ফার্স্ট এডটা করলে ডেফিনেটলি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কম আসতেছে, এবং আমরা হচ্ছে কি হবে, যদি আরো বেশি প্রোডাকশন করি তাহলে আমাদের প্রফিট আসতেছে, কিন্তু আমাদের একটা মেশিন রাখলে ক্যাপাসিটি তো হচ্ছে 300। একটা মেশিন রাখলে ক্যাপাসিটি 300, কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে 320-এ। ও ওর আচ্ছা, ক্যাপাসিটি 300, ও সেকেন্ডটা তো হলো না। ডিমান্ড মিট করতে পারবে না। জি জি ম্যাম, সরি ম্যাম। আর যদি 3 নাম্বার অপশনটা নিই, তাহলে ওর ক্যাপাসিটি 900, কিন্তু আমার ডিমান্ড তো 580 থেকে 660 ইউনিটের মধ্যে ভ্যারি করতেছে। সো এক্সেস থেকে যাচ্ছে, ডিমান্ড আর ক্যাপাসিটিটা ব্যালেন্স হচ্ছে না, রাইট? জি ম্যাম, জি। কিন্তু যদি আমরা সেকেন্ড অপশনটা নিই, তাহলে আমাদের ক্যাপাসিটি যেটা হচ্ছে সেটা টোটাল ডিমান্ডটাকে মোটামুটি ফুলফিল করতে পারতেছে, কারণ এটা 580 থেকে 660 রেঞ্জের মধ্যে পড়তেছে, এবং ওর ব্রেক ইভেন পয়েন্টও ভালোই আসতেছে, যেমন 500 ইউনিটের মধ্যেই ওর ব্রেক ইভেন হয়ে যাচ্ছে, এবং এক্সট্রা যতটুকু সে সেল করতে পারবে, যে যদি 600 ইউনিট বাকিটা সেল করে ফেলতে পারে তাহলে তার প্রফিটও থাকতেছে। তো তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের চুজ করা উচিত এই টু মেশিন অপশনটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটি প্ল্যানিং চ্যাপ্টারটা। এইটা রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, হোপফুলি নাই। তোমাদের অ্যাকাউন্টিং এবং অপারেশনস ম্যানেজমেন্ট দুইটারই কন্টেন্ট এবং যে রেফারেন্স বুকগুলো ফলো করা হয়েছে সেগুলো শেয়ার করা আছে অলরেডি টিমস গ্রুপে। আর যে ক্লাসগুলো অনলাইনে নিছি সেগুলো তো রেকর্ডেড ভার্সন আছে, সো হোপফুলি তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না। আর তোমাদেরকে তো কোয়েশ্চেন দেখতেই বলছিলাম, তো যাদের কোয়েশ্চেন ছিল তারা তো করছো। যে কোয়েশ্চেনটা ছিল সেটা যথেষ্ট ভালো ছিল, কারণ এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক ইস্যুস ছিল, যেটা যারা যারা বলছে যে সেলিং প্রাইস দরকার, ওরা আসলেই প্রবলেমটা বুঝে নাই। এবং আমি পাইছিলাম এমন যে মোস্ট অফ দা স্টুডেন্টই কোয়েশ্চেনটা বুঝছে এবং এটা অ্যান্সার করতে পারছে ঠিকঠাক মতন। তো এই তো। আর যেসব কোয়েশ্চেন গুলা আমার কাছে মনে হয়েছিল যে স্টুডেন্টরা স্ট্রাগল করছে, সেগুলো আমি মোটামুটি তোমাদেরকে চ্যাপ্টার গুলা কভার করার সময়ই বলে দিছিলাম যে কোনগুলাতে ইস্যু হতে পারে, যে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আহ যেমন তোমাদের হচ্ছে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট নিয়ে একটা ম্যাথ ছিল, সেটা আমি তোমাদেরকে ক্লাসে ডিসকাস করে দিছিলাম, এবং ওইটা তোমাদেরকে ক্লাস টেস্টেও দিছিলাম। সো এই তো মোটামুটি। তাহলে আর কি কোনো কিছু আছে যেটা আমরা ডিসকাস করতে পারি? আদারওয়াইজ আমি হচ্ছে ক্লাসটা এখানেই শেষ করে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট তোমাদের
ফাইনাল এক্সামের জন্য আমাদের লাস্ট একটা জিনিস বাকি আছে, ক্লাস টেস্ট 2। সেটা হচ্ছে আমাদের 13th উইকে হবে, ফোরকাস্টিং এর উপর। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, ক্লাসটা এখানে আপনিও শেষ করে ভালো দিচ্ছি। থাকেন মিস, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই, ইনশাল্লাহ ভালো থাকো সবাই। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।